ওই সাধের ছবিটা দিয়ে প্রুফ করার মেবি চেষ্টা হয়েছে যে দেখো আমার দাদা অক্ষম নয়। যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে নিয়ে একদমই আমি ভাবিত নই। আমার 36 বছর বয়স, আর আমি আর কবে মা হব? প্রেগনেন্ট হয়ে বিয়ে করব না বিয়ে করে প্রেগনেন্ট হব, পুরোটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। যে এই ফ্যামিলি ড্রামাটাই বেশি টিআরপি দিচ্ছিল। আমার প্রেগনেন্ট থাকা অবস্থায় কতবার মেরেছে আমাকে। তবে আমার স্ট্রং পয়েন্ট যেটা, যে মাতৃত্ব, সেটা আমি মা হবই। সেটার পথে যদি কেউ বাধা হয়, আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু সত্যি আর চুপ থাকবো না। মাতৃত্বের স্বপ্নভঙ্গ, সাথে সাথেই সম্পর্কে বিচ্ছেদ, তারপরেই আবার নতুন পথ চলা। এই পথ চলা খুব একটা সহজ ছিল না তার জন্য, কিন্তু তিনি জানেন যে জীবন একটাই, তাই বাঁচতে হলে বাঁচার মতন করেই বাঁচতে হবে। আমার সঙ্গে রয়েছে এখন নববিবাহিত, একদম লাল রঙের শাড়িতে দারুণ লাগছে, অভিনেত্রী সুস্মিতা রয়। সাথে সাথে তিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সবার প্রথমে বলি সাথে ব্যবসায়ী। সবার আগে বলি দারুণ লাগছে। উই স্পট ইউ সকল দর্শকের তরফ থেকে, আমার তরফ থেকে তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর লুকটা তো দারুণ, একদম নববধূ রিসেপশন লুক একদম। কেমন চলছে সাংসারিক জীবন? আর তার থেকেও বড় কথা যে সোশ্যাল মিডিয়ায় সবার একটা প্রশ্ন যে বর কে, বর কোথায় থাকে, বর কি করে, সেই সব তো একটু শুনি ছোট্ট করে। বর যেটা অলরেডি সকলে জেনে গেছে, মেটোকার্ডের ফাউন্ডার, ক্লিয়ার কার্ডের কো ফাউন্ডার। এবং কোথায় থাকে বলতে ওদের বাড়ি বনগাঁতে, এবং আমরা নিউ টাউনে একটা ফ্ল্যাট নিয়েছি দুজনে মিলে। সেই ফ্ল্যাটেই আপাতত আমাদের বাসস্থান। পরিবারের লোকেরা, মানে শ্বশুরবাড়ির লোকেরা কখনো ওখানে থাকে, কখনো আমাদের সাথে থাকে। সাথে সাথেই নতুন জীবন শুরু হয়েছে, সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড়ও শুরু হয়েছে তোমায় নিয়ে, তোমার পাস্ট নিয়ে, সব কিছু নিয়ে। সুস্মিতাদি, বিচ্ছেদটা তো বেশ কয়েক মাস আগে হয়েছে, তাহলে এই কাদা ছোড়াছড়ি যেটা চলছে সেটা তোমার বিয়ের পরেই কেন উঠে এলো? কারণ আমি তাদের ওই যে আয়ত্তর বাইরে চলে গেছি, ফলে আর কোনো রকমভাবেই ভাঙা পসিবল না। তাই দূর থেকে যদি একটু আঁচড়ে খামলে যদি একটু কষ্ট দেওয়া যায় আর কি। তোমায় আমরা দেখেছি তুমি বিচ্ছেদের পরেও খুব একটা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করনি, সেরকমই বিয়ের পরেও এই জিনিসগুলো নিয়ে তুমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করনি। হঠাৎ তোমার একদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা গেল যে তুমি আবার নতুন করে পথ চলা শুরু করেছো, তারপরেই একটা খোঁচা। সেই খোঁচা থেকেই কি এত বড় ঘাটটা দগদগে হয়ে উঠলো? খোঁজা থেকেও কিন্তু হয়নি। তুমি দেখবে যেদিনও পোস্ট করেছে সেদিনও আমি কিছু বলিনি, তার পরের দিনও কিছু আমি বলিনি। কিন্তু গতকাল রাত্রে সব্যসাচী চক্রবর্তীর ওই ট্রেডিং যে মেসেজটা, সেটা আমাকে একটু ভাবিয়েছে যে এখনও পর্যন্ত বোধহয় চক্রবর্তী পরিবার আমাকে মনে করছে তাদের প্রপার্টি আমি, এবং এখনও আমাকে ডমিনেট করে রাখা যায়। তো সেই জায়গা থেকে যেরকমটা আমাকে সবসময় ডমিনেট করতো এবং আমাকে ব্ল্যাকমেল করতো, সেই সেম জিনিসটা, সেম মানে লেখা আমি আবার পেয়েছি। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি বা আমার হাজবেন্ড বা আমার পরিবার চুপ থাকবে না। তো এটা মিলিত পদক্ষেপ যে এবারে বোধহয় আর চুপ থাকা পসিবল নয়, উচিতও নয়, কারণ সেটা ভবিষ্যতের কথা ভেবে এটার একটা শেষ হওয়া দরকার। এবং তবুও আমি চাইনি যে বিষয়টা সামনে আসুক। সেই কারণে আমি সায়ককে পাঠিয়েছিলাম, দেখ তোর দাদা আমাকে কিন্তু এখনও এটা পাঠাচ্ছে। তো ও আমাকে ফোন করে যে ঠিক আছে কি হয়েছে বল, এবং হোয়াটসঅ্যাপ কল করে যে যদি আমি এমনি কল যদি রেকর্ড করি বা সেই সমস্ত বুদ্ধি একদম ধরে। তো হোয়াটসঅ্যাপ কল করে কি হয়েছে বল। আমি দেখ তো পরিষ্কার দেখা যাচ্ছে কি হয়েছে। তো বলছে ঠিক আছে আমি এক্ষুনি সব আসছি, সব সলভ করে দিচ্ছি। না আমি সব সলভ করে দিচ্ছি। আমি তাহলে এক্ষুনি আয়, কারণ আমি না হলে লাইভে আসবো, কারণ তোরা অনেক বলে নিয়েছিস। তুমি যদি ওই অডিওটা শোনো যেটা আমি প্রকাশ করেছি, সেই অডিওতে পুরো পরিষ্কার এটা আছে যে দেখ আমি এবারে চুপ থাকবো না, তোরা অনেকটা বলে নিয়েছিস, সব বলে নিয়েছিস, এবারে আমার বলার পালা। আর যদি আমাকে না বলাতে চাস তাহলে সামনে এসে জিনিসটা ঠিক কর, কারণ বহুদিন তো সামনাসামনি ওর সাথে আমার দেখা নেই, এবং সামনাসামনি বসলে কথার মধ্যে দিয়ে অনেক কিছু সলভ হয়ে যায়। তো আমি সেটাই চেয়েছিলাম। কিন্তু ও অর্ধেক রাস্তায় এসে ওর মনে হলো যে বোধহয় কিছু করতে পারি, যেরকমটা ওরা করে আর কি, যে ব্ল্যাকমেল করতে পারি, কি জানি না কী ভেবেছে। তো আবার ফিরে চলে যায়। তারপরে আমি লাইভটাই আসি যে সত্যি আর পসিবল নয়, কারণ তোরা এখনও তোর মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে তোরা খেলছিস।
ফলে এর একটা শেষ দরকার বলে আমার, এবং বলছে তুই মুখ খুললে আমরা মুখ খুলবো। মানে দেখ, আমি এতদিন চুপই ছিলাম, তো অলরেডি তুই যেটা লিখে দিয়েছিস যেখানে থাম সেখান থেকেই সব বলে দিয়েছিস তুই, তারপরেই তো এই জিনিসগুলো শুরু হলো। তো আমি আমার পাস্টও বলবো, তোদের পাস্টটাও বলবো, যেটা আমি লাইভে বলেছি। তুমি বলছিলে যে হোয়াটসঅ্যাপ কল, সায়ক যার কথা তুমি বলছিলে, সে আজ সকালে বা কাল রাতে একটা লেখা পোস্ট করেছে যে হোয়াটসঅ্যাপ কল করেছিলাম যেটা রেকর্ড করা যায় না, যার জন্য প্ল্যানিং ছিল যে ও ওই কথাগুলোই বলছিল যেটা রেকর্ড করবে। তো রেকর্ডটা নাকি তুমি প্ল্যান হিসেবেই করেছো, আর যেই কথাগুলো তুমি বলেছো, যেই সেক্সুয়াল ব্যাপারগুলো উঠে এসছে, সেগুলো নাকি তোমারই প্ল্যান ছিল। না, ধরো এটা আমারই প্ল্যান, ধরো আমি এটা মিথ্যে, তাহলে ও তো প্রতিবাদ শুনেছো কি ওর গলায়? তাহলে এখানেই তো পরিষ্কার। মানে কল রেকর্ডিংটাই কি দোষ হয়ে গেল? হ্যাঁ, কি করে আমি করে ফেললাম? এটা তো ওদের প্ল্যান, ওরা তো করে থাকে এগুলো। সেটা সুস্মিতা রায় করে ফেললো, এটা তো ছিল না। সুস্মিতা রায় তো এতটা চালাক নয়। তোমার দিক থেকে একটা গোল বেশি হয়ে গেল নাকি? কি হবে এটা এবারে? তারপরে তো আমাদের গল্প সাজাতে হবে, সেটাই চলছে। তারপরে এখন তোমার নতুন জীবন, তুমি এখন একা নও। এর আগে যা ফেস করেছো হয়তো একা করেছো, আন্টিকে নিয়ে করেছো, কিন্তু তুমি এখন একজন নতুন একজনের সাথে ঘর বেঁধেছো, তার বাড়িতেও অনেক লোক আছে। তোমরা কি কোথাও গিয়ে ভীত, মানে যেহেতু লিগ্যাল অ্যাকশনের কথাও বলা হয়েছে? তো সেটা কি তোমার মনে হলো? তুমি চাইলে, আমার হাজব্যান্ডও আছে এখানে, তুমি তাকেও ডেকে জিজ্ঞাসা করতে পারো, সে তার উত্তর মনে হয় ও বেটার দেবে। সুভাষিস একবার দেখ তো এখানে আছে কিনা দাদা। তো ভীত আমরা কোনোদিন, মানে আমি কোনোদিনই ভীত ছিলাম না। এই যে মুখ বন্ধ করেছিলাম, সেটা কিন্তু ভীতির জায়গা থেকে নয় একেবারেই। কারণ আমার মনে হয়েছে যে এই কাদা ছেটাছেটিটার প্রয়োজন নেই, তাহলে কি হয়, কাজে হ্যাম্পার্ড হয়। যেহেতু ধরো তোমাকে এগুলো বলেছে, সাথে লিগ্যাল অ্যাকশন জিনিসটা একটা বড় বিষয়। সাথে সাথে তুমি যদি ধরো তোমার যে এক্স হাজব্যান্ড, সে এক স্বনামধন্য চ্যানেলের অ্যাঙ্কার, নিউজ অ্যাঙ্কার, সাথে সাথে আমি যদি বলি তোমার প্রাক্তন যে দেওর, সেও টুকটাক কাজ করেছে। তো সেই দিক থেকে কি তোমার কিছু মনে হয়েছে যে সাপোর্টটা ওদের দিকে বেশি থাকবে? কারণ কমেন্ট সেকশন দেখলে মেয়েদের দোষ বরাবরই বেশি হয়, তো সেদিক থেকে কমেন্ট সেকশনে আমরা যদি দেখি, মেয়েরাও কিন্তু মেয়েদেরকে কাদা ছোড়াছড়ি করতে মানে থামছে না। ওরাই তো বেশি করছে। কি হয় মানুষের, এটা আমি বুঝি, এটা ওদেরও দোষ নয়। মানে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন থাকে, তাদের না পাওয়া থাকে, সেখান থেকে অনেকে লিখছে দেখবে যে তুমি আবারও এরকম একটা সুন্দর ছেলে কী করে পেয়ে গেলে, আমরা তো কই পাই না। এবং প্রচুর কমেন্ট আছে যে আমাদের তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, এর মধ্যে দিয়ে জীবন কেটে যাচ্ছে, তারপরে বরের বকুনি। তো ওইটা না ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে ওরা করে, তো সেটা নিয়ে আমি খুব একটা ভাবিত নই। পাবলিককে নিয়ে তো, যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে নিয়ে একদমই আমি ভাবিত নই। আমার ভাবনা আমার ভবিষ্যৎ নিয়ে, যে যাতে এই আঁচগুলো আর না আসে সামনে। তো আইনি পদক্ষেপ কী নেবে আমার জানা নেই। তবে আমার স্ট্রং পয়েন্ট যেটা, যে মাতৃত্ব, সেটা আমি মা হবই। সেটার পথে যদি কেউ বাধা হয়, আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু সত্যি আর চুপ থাকবো না। সুস্মিতা দিদি, এই মাতৃত্ব, প্রথমে মেয়ে হয়ে ওঠা, তারপরে বউ হয়ে ওঠা, তারপরে মা হয়ে ওঠা, একটা মেয়েকে পরিপূর্ণ করে। সেখানে তুমি যখন মাতৃত্বের কথা বারবার বলেছো, তোমার প্রাক্তন দেওরের কথাতে একটা কমেন্টে একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি করতে গিয়ে নাকি ইনসিডেন্টটা যাই হয়েছিল। আমার কথা, তোমাকে তো শুভেচ্ছাও নাও জানাতে পারতো, খোঁচা আমার ছিল না। বিশেষ করে ওই সাধের ছবিটা দিয়ে তোমরা সকলেই বুঝতে পারছো যে ওই ছবিটাই কেন, তাই না? ওটা দিয়ে একটা প্রুফ করার মেবি চেষ্টা হয়েছে যে দেখো আমার দাদা অক্ষম নয়। আমি কিন্তু কোথাও সেটা বলিনি। আমি মা হতে চাই তাই বিয়ে করলাম, এটার অর্থ এটাই ছিল যে আমি যদি মা না হতে চাইতাম তাহলে হয়তো আমি কারোর সাথে প্রেমে থাকতাম, লিভ ইনে থাকতাম। কেউ কেউ আবার এটা বলছে যে কেন মা হওয়ার জন্য আইভিএফ তো করা যেতে পারতো। আমি চাই না আইভিএফ, আমি চাই আমার বাচ্চার একটা বাবা থাকবে, তার একটা সুন্দর পরিবার থাকবে। আমি চাই না আইভিএফের বাচ্চা। আমি মডার্ন মেয়ে, আমি হয়তো আকাশচুম্বী চিন্তা ভাবনা আমার, আমি হয়তো সমস্ত প্রথা ভেঙে কাজ করি, কিন্তু কোনো একটা জায়গা থেকে আমার ঘর সংসার শাখা সিঁদুর আমার কাছে খুব মূল্য রাখে। আমি অত্যন্ত ঘরোয়া মানসিকতার, তো আমি চাই না আইভিএফের বাচ্চা। এবং অনেকে বলছে যে মা হওয়ার জন্য বর বদল করার কি দরকার। যে পরিবার, যে বর বাচ্চাই চায় না কোনো দিন, সেই 2019 থেকে এতগুলো বছর চলে গেল, আমার 36 বছর বয়স, আর আমি আর কবে মা হব?
তো বাচ্চা না চাওয়া আর বাচ্চা না হওয়া দুটো আলাদা। আমি বাঁজা এইটুকুও এগুলোও আমি শুনেছি সোশ্যাল মিডিয়ায়, তবুও কিন্তু আমি মুখ খুলিনি যে না ওরা বাচ্চা চায় না তাই আমি বাচ্চা নিতে পারছি না, সেটাও আমি খুলিনি মুখটা। কিন্তু মানে ওইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই যে আমার এই নতুন বিয়ে সম্পর্ক এটা নাকি আগে থেকে ছিল তাই ডিভোর্স, সেটার কোনো মূল মানে দূর দূর কোনো সম্পর্ক নেই। তার কারণ অনেক পরে মানে আমি যখন অলরেডি বিজনেস করছি, বিজনেস করতে করতে আমার শুভাশিসের সাথে বন্ধুত্ব, এবং সেখানে তখন আমরা সেপারেশনে চলে গেছি, সেপারেশনে আছি, এবং সেখানে আমি তখন বুঝতে পারি যে শুভাশিস প্রচণ্ড পরিমাণে আমার মতনই এরকম ঘরোয়া স্ট্রাগল করতে জানে, প্রচুর খাটতে জানে, নিজের স্বপ্ন আছে নিজের কিছু করার, এবং সেও গ্রাম থেকে আসা। এই যে ধনী ধনী বলছে না, ধনী দেখে বিয়ে করেছি না, তোমার ধনী হওয়ার ইচ্ছে, এই কথাটা কিন্তু কোট আনকোট তারা বলেছে যে তুমি ধনী হতে চাইতে। মানে ধনী হওয়াটা কি অপরাধ? আমি জানি না, মানে এটা সত্যি অপরাধ কি? মানে আমি যদি পরিশ্রম করে ধনী হই, মানে এটা কি অপরাধ আমি বুঝলাম না। মানে আমি কি খুন করছি? মানে সবাই চায় আমি বড় হব, তাহলে মানুষ কাজ করছে কেন? বাসস্থান হবে। হ্যাঁ, মানে সবাই চায় সেটা, এটা সকলের ধারণা। ডিফারেন্সটা কোথায়? আমি অন্যের ঘাড় ভেঙে বড়লোক হচ্ছি না নিজে পরিশ্রম করে হচ্ছি, সেইটা দেখার। তুমি লিভিনের কথা বলছিলে, তুমি তোমার ইসেতে বলেছো যে লিভিনে থাকতে চেয়েছিল তোমার প্রাক্তন স্বামী তোমার সাথে। তুমি কি সেই বিষয়টায় রাজি হওনি জন্যই কি এতটা ভেদাভেদ? এটা ঠিক আমার জানা নেই। আমি বিয়েটাই চেয়েছিলাম বরাবর, সেই কারণে বিয়ে করা, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, বাচ্চা হয়তো পছন্দ করবে ভবিষ্যতে, সেটা আর হয়ে ওঠেনি। এই যে দাদার সাথে তোমার পরিচয়, এটাও কি সায়কের হাত ধরেই? বিষয়টা খুব সহজ করে বলি। সেটা হচ্ছে ধরো আমরা বিভিন্ন ব্র্যান্ডের তো প্রমোশন করতাম। এবার ধরো তুমি একটা কোনো ব্র্যান্ডের প্রমোশন করছো, তোমাকে সেই ব্র্যান্ডের বললো যে তোর একটা যদি কোনো রেফারেন্স থাকে আমাকে একটু দিস। তোমার পরিচিত আমি, ধরো আমাকে বললে যে এরকম একটা ব্র্যান্ডে আমি কাজ করছি, তুই কি প্রমোশন করবি? ঠিক আছে চল। এইটুকুটা শুধু বলা, এটা মানে কি এত কিছু করে দেওয়া? যেটাও বারবার ক্রেডিট নিতে চায় যে মেরো কার্ডে আমার ঢোকা, ওর ক্রেডিট অ্যান্ড অল। মানে বেসিক্যালি শুরুতে কিন্তু আমাকেই মেসেঞ্জারে মেসেজ করেছিল মেরো কার্ড থেকে, আমি দেখিনি সেটা। তখন সায়কের সাথে যোগাযোগ করে অ্যান্ড ও প্রমোশন করে, তারপরে ওর কাছে রেফারেন্স চায়, ও অন্য একজনকে রেফার করে, সে ভিডিওটা বানাতে পারে না, তখন আমাকে বলে যেটা করবি। তো এইটুকুটার মানে কি সব আমার মানে আমি জানি না, এইটাই মানুষের কাছে একটা ভুল ধারণা হয় যে সায়ক নাকি আমাকে মেরো গাড়ি ঢুকিয়েছে, সায়ক নাকি ওর সাথে পরিচয় করিয়েছে, এই যে লেখাটা লিখেছে মানে প্রত্যেকটাতেই ওর ক্রেডিট চাই। মানে এটা তো আসলে নয়, পরিশ্রমটা আমি করেছি, খাটনিটা আমি খেটেছি। তোমরাই বলো এটা কি করে দেওয়া জিনিসটা? তোমার প্রাক্তন স্বামী যেই লেখাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ওখানে মারধরের কথা লেখা আছে যে তুমি নাকি তাকে মারতে। তো এই বিষয়টা তুমি কি বলবে? আমি তো ওটাই বলছি যে আমি যে লাইফটা করেছি, আমার পাস্ট এবং তাদের সমস্তটা আমি একসাথে বলেছি। ওদের লেখনীতে কিন্তু তুমি পাবে না যে ওরা কি করেছে, আমি কি করেছি সেটা আছে। তো আমাকে যদি মারে আমি উল্টে মারবো না? আমার প্রেগনেন্ট থাকা অবস্থায় কতবার মেরেছে আমাকে, সেগুলো তো আমি বলিনি, এই প্রথম বলছি তোমার। সেই সময় তোমার শাশুড়ি যেহেতু একজন মেয়ে, তো সেই সময় তোমার শাশুড়ি কোনোভাবে প্রোটেক্ট করেনি যে এই প্রেগনেন্ট অবস্থায় কেন মারা হচ্ছে? চার দেওয়ালের মধ্যে কী হচ্ছে সেটা তিনি কী করে জানবেন? আর তিনি তো জানেনই চক্রবর্তী পরিবার আগে বাড়ুক। কিন্তু চক্রবর্তী পরিবারে যে ভ্লগগুলো সামনে আসে সেখানে দেখা যায় যে মাকে তারা ভীষণ পরিমাণে ভালোবাসে। এবার সেখান থেকে অন্য একটা মেয়েকে ডিসরেসপেক্ট করা, এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং যারা করছে তারাও অনেকে মেনে নিতে পারছে না। ব্লগ আসার আগে কিন্তু এগুলো ছিল না, মানে ব্লগ আসার পরে এই মাকে টেক কেয়ার, কারণ ওই কন্টেন্টটা খুব হিট করেছিল, তারপরেই আর কি মাকে টেক কেয়ার এবং এই যে ফ্যামিলি ড্রামা যেটা মজাই আর কি, লেগ পুলিং অ্যান্ড অল, সেগুলো তারপর থেকে এসে যে এই ফ্যামিলি ড্রামাটাই বেশি টিআরপি দিচ্ছিল, সিরিয়ালে যেরকম হয় আর কি, ওই ব্যাপার। আরও একটা কথা বলা হয়েছে যে তোমার ভাই কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছে। তোমার ভাই নাকি বিয়ে করতে রাজি হচ্ছিল না তোমার এই মানে তোমার বিয়েতে এই আপস অ্যান্ড ডাউন দেখে। আমার ভাই নাকি ওর সায়কের কথা বলেছে? ভাই লেখা ছিল। ভাই মানে ওর ভাইয়ের কথা বলেছে। এই জন্য কি সায়ক বিয়ে করতে চাইছে না?
আমি জানি না, কোনো ছেলে যদি চায় ডেফিনেটলি ও বিয়ে করতে পারে। মানে তুমি বলতে চাইছো যে সাহেবদা মানে গে? আমি কেন বলতে চাইছি, এটাই সত্যি, সকলেই জানে আশা করি। এটা তো ওরা স্বীকার করতে চাইছে না, মানে ও তো তারপরে এই কাউন্টার অনেক কিছু লিখলো। মানে কি লিখলো, যে আমি গে নই? গে নই বা গে হওয়াটা তো অপরাধ নয়, মানে স্বাভাবিক, সে হতেই পারে গে, তো বিয়েও করতে পারে। মানে তাদের দাবি হচ্ছে তুমি যা যা বলছো লাইভে এসে লিখে বা স্ক্রিনশট দিয়ে, সে সমস্তটাই তোমার প্ল্যান ছিল। বাবা, এত বড় প্ল্যানার আমি, ও মাই গড। আমি ওইটাই বললাম যে যা কিছু নিয়ে আমাকে দমানো যাচ্ছিল বা আমাকে ব্ল্যাকমেল করা যাচ্ছিল, সমস্তটাই তো আমি নিজের মুখে বলে দিয়েছি। আর কি করবে, এবারে তো গল্প সাজাতে হবে। 5টা বিয়ের কথা উল্লেখ করেছে তারা। হ্যাঁ, এটা 4 নম্বর আমার, 5টা হয়নি, আবার আশা করি আর হবে না, লাস্ট। মানে ওই দিক থেকে যেরকম যা অ্যালিগেশন আসছে, তোমার দিক থেকেও কিছুটা আসছে। তুমি বললে যে তোমার তরফ থেকে আমরা যাই শুনতে পাচ্ছি সেটা দুতরফা। এটা দেখছি, তুমিও বলেছো কাল লাইভে এসেছো, যা বলেছো দু তরফ থেকেই বলেছো, কিন্তু ওই তরফ থেকে যা বলছে সেটা তোমাকে নিয়েই বলা। তোমার সাথে কি মানে ডিভোর্সের পর যোগাযোগ করার চেষ্টা করেছিল? মানে কেন তোমার বিয়ের পরেই ওরা ঝড়টা তুললো? কারণ ওরা তো বিয়ের আগেও ঝড়টা তুলতে পারতো। ওই যে সুখে থাকতে দেবে না, এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটাই এক্সপেক্টেড ওদের থেকে। ওরা যদি চুপ থেকে যেত অবাক লাগতো যে আরে আহা, এত ভালো মানুষগুলোকে মানে ছেড়ে। তুমি এক্সপেক্ট করেছিলে? হ্যাঁ, মানে এটাই ওরা, মানে তাহলে তো আমি থেকেই যেতাম ওদের সাথে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকতো না। যদি ভালো মানুষ হতো তাহলে এগুলো করতো না, এই আমার ছাড়াছাড়ি এই সমস্ত এই পর্যায়টাই আসতো না। ওরা এটাই করবে, এটা এক্সপেক্টেড, ফলে আমি এটাতে অবাক নই। সুস্মিতা, আজকে তুমি যেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছো, কয়েকদিন আগে আরও একজন ইনফ্লুয়েন্সার বা সিঙ্গার দেবলীনা নন্দীও সেম সিচুয়েশনে দাঁড়িয়েছিল, কিন্তু ওই সময় বন্ধু হিসেবে সায়ককে কিন্তু আমরা ওর পাশে দেখেছিলাম। তাই কি না, কন্টেন্ট হিসেবে দেখেছিলে? কন্টেন্ট হিসেবে তো অবশ্যই, কারণ কেউ না হলে ওই সব জিনিস নিয়ে কন্টেন্ট করে না, কিন্তু মেয়েদের হয়ে বলেছিল, তাহলে একই জায়গায় নিজের বৌদিকেও কিভাবে রাখতে পারলো? সেটা এই উত্তরটা না একমাত্র ওই দিতে পারবে গো, সেটা আমার জানা নেই। সাথে সাথে তোমার সদ্য নতুন জীবন শুরু হয়েছে, এই কাটা ছাড়াও হয়তো আগে থেকেই চলছিল, এখন বেরিয়ে এসছে। তার মধ্যে অনেক কথা উঠেছে যে তোমার প্রাক্তন স্বামীর সাথে অন্য মেয়েদের এক রিলেশন, তাতে তাতে তুমি কিছুভাবে ইনভলভ ছিলে, যে ভিডিও করা, এই যে এই অ্যালিগেশনগুলো এনেছো, তো ওরা মানে তুমি কি বলবে? মানে ওই জিনিসটা ওই টাইমে দাঁড়িয়ে ওই জিনিসটা কি মেনে নেওয়া তোমার পক্ষে ইজি ছিল? কিন্তু তুমি তো ওই টাইমে ওই জায়গায় দাঁড়িয়েছিলে। হ্যাঁ, আমি সম্পর্কটাকে বাঁচাতে চেয়েছিলাম, আর এগুলো করলে সম্পর্কটা নাকি টিকে যায়, ভালো হয়, তো সেই জায়গা থেকে করেছিলাম। তোমাকেও তো অন্য কারোর সাথে থাকতে, মানে দাদা ভাই যখন থাকছে না, হুম। এটাও তো বলা হয়েছিল। তোমার কি উত্তর ছিল? আমার উত্তর একটাই, যে আমি ওকে ভালোবাসতাম, ও যা হয় না যে ওই পুতুলের মতন, যে আমাকে যেটা বলছে হ্যাঁ ওটাই করতে হবে, তো আমি সেটাই করে গেছি। আমার শুধু মনে হতো যে ও হ্যাপি থাকবে, ও খুশি থাকবে, সব ঠিক থাকবে, সেটা ভেবে মানে সম্পর্ক বাঁচানোর জন্য যা যা করা দরকার সবই করেছিলাম আমি। সাথে সাথে তোমার মাকে নিয়েও তারা অনেক কিছু বলেছে, তুমি এটাও বলছিলে। আন্টির ওপর দিয়ে কী কী গেছে? মা কালো, দেখতে খারাপ, কালো মানুষজন পছন্দ নয় ওদের, এবং কোথাও যদি মা আমার সাথে যেত সেটা নিয়ে সমস্যা ছিল, মানে ওর মা যাবে, আমার মা গেলে প্রবলেম, মানে বিষয়টা হচ্ছে ওর মা নিজের মা ছাড়া আর সবার মা হচ্ছে মানে কিছুই না আর কি, মানে তাদেরকে অপমান করা যায়। তোমার কোনোদিন মনে হয়নি যে আমি বেরিয়ে এসে এগুলো বলি? না, আমার খুব কষ্ট হয়েছে, মানে যখন ডিভোর্সের পর আমার উপরেই আঙুলগুলো উঠছিল, আমার মাকে দায়ী করা হচ্ছিল ডিভোর্সের জন্য, তখন প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি হয়তো এরকম মানে বালিশে মুখ চেপে কেঁদেছি, তবু আমি মানে ডিসাইড করেছি যে না, আমি একটাও কথা বলবো না, কারণ চুপ থাকার বিকল্প হয় না। আমি চুপ ছিলাম, এবং এই সময়টা আমাকে একদম মেন্টালি সাপোর্ট করেছে আমার এখনকার হাজব্যান্ড। তখন তো বন্ধু ছিল, তখন তুমি চুপ থাকো, এর কোনো বিকল্প হয় না, তুমি একটা কথা বলবে, ওরা আরেকটা কথা বলবে, ছেড়ে দাও। তো আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, বারবার ইচ্ছে হয়েছে বলি। এবং যখন আমি বাজা শুনতাম, কমেন্টে লিখতো সবাই যে বাজা, বাচ্চা হবে না,
বাচ্চা দেয়নি তাহলে কী করে সংসার টিকবে, তখনও মনে হতো যে সত্যিটা তো আসলে কেউ জানে না, তাই হয়তো লিখছে, তো থাক, আমি আমার মতন লড়াইটা লড়ি। আমি ভয়ানক লড়াই লড়েছি মেন্টালি এবং আমার কাজের জায়গা, সব জায়গাতে। তো আবার একটা নতুন লড়াই শুরু হচ্ছে, কিন্তু আমি চাই না লড়াইটা, আমি চাই এটা শেষ হোক। আমারটাও যেরকম পুরোটাই, মানে পুরোটা ওরা বলেনি, ওরা জাস্ট একটা বলতে চেয়েছিল, সেই এই ছোটো ছোটো জিনিস দিয়ে আমাকে ভয় দেখাতে চেয়েছিল, আমি সেই পুরো ডারটাই খতম করে দিয়েছি যে চলো তুমি যা যা বলবে আমি নিজে সব বলছি। আচ্ছা, কোথাও গিয়ে কি পাস্ট ভেবে একটু রিগ্রেট হয় যে আমি হয়তো এই হ্যাপি লাইফটা একটু আরও আগে পেতে পারতাম? ওই যে সময়, কপাল, ওগুলো না মানে কখনো ওইভাবে হয় না, মানে হয়তো আমার এই সময়ই এটা পাওয়ার ছিল, এর আগে হয়তো পাওয়ার ছিল না, তো আমি হাজার মাথা কুটে পড়ে মরে গেলেও আমি সেটা পেতাম না। ফলে আমার জীবনে কোনো কিছু নিয়ে রিগ্রেট নেই, শুধু আমি ভগবানের কাছে এটুকু চাই যে এরা শুধু আমার বিয়েটা দেখছে, কিন্তু আমার লড়াইটা কিন্তু কেউ দেখছে না, যে এত কিছুর পরেও আমি দমে যাইনি, আমি হেরে যাইনি, বাঁচার অদম্য শক্তি, আমি এখনও বাঁচতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই। এবং এত বড় একটা কোম্পানি, রাদার দুটো কোম্পানি, তার এত রেসপন্সিবিলিটি, এত মানুষ, আমি কাজ করে যেতে চাই এবং আমি সেদিকেই মনোনিবেশ করতে চাই। আমি এই কাদা ছোটাছুটি, এই নোংরামি, এদিকে আমি একদমই চাই না। এবং চাই না যে মেয়েগুলো আজ মানে গতকাল রাতে আমায় ফোন করেছিল, তাদের মুখগুলো আমি আনতে চাই না, আর যা হয়েছে যা করেছে সব মিটে যাক, শেষ হয়ে যাক, এটাই আমি চাই। আচ্ছা, কোনোভাবে মানে যেহেতু বলেছি লিগাল অ্যাকশন নেবে, কোনোভাবে যদি তারা কোনো লিগাল অ্যাকশন নেয়, তোমরাও কি লিগালি জিনিসটাকে এগোবে নাকি থামিয়ে দেবে? লিগালি অ্যাকশান নিলে তো আমাদের লিগালি থামাতে হবে, মানে লিগালি তো থামাতে পারবো না, সেটা তখন দেখা যাবে, তখন ভাববো, আপাতত ভাবছি না কিছু। তোমার কি মনে হচ্ছে জিনিসটা ওরা আরও এগোবে? আমি না এটা নিয়ে ভাবছি না, আমার অফিসের প্রচুর কাজ, সেগুলো নিয়ে এখন ভাবছি গো। আর সাথে সাথেই নতুন জীবন শুরু হয়েছে, কেমন চলছে এই কয়েকদিনের সংসার একটু শুনি। সংসার এই কদিনে যেটা চলছে, আমার মানে গোছগাছ করতে করতেই সময়টা চলে যাচ্ছে, কারণ সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিল, মানে একদম ঘর ভরপুর ছিল, এক এক করে সবাই চলে যাচ্ছে, তো ঘর আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। এবং ধরো হয় না যে এত কম সময়ের মধ্যে সমস্ত জিনিসটা হয়েছিল, এবং আমার এক একটা ইভেন্টে এক একটা আউটফিট সব ছিল, সেগুলো সব এখানে একটা ওখানে একটা এরকম সব পড়ে আছে, সেগুলো এখন ড্রাই ওয়াশে দিতে হবে কোথায় কি, তার মাঝে আবার এত সেই ছবি ভিডিও সব আছে, সেগুলো এডিট, মানে আমার যে আছে সুআশিস এবং রাহুল, ওরা সব আমার সাথেই, মানে আমার ফ্ল্যাটেই আছে এবং ওখানেই ওরা এডিট করছে, প্লাস পোস্টিং চলছে, কারণ ওই ফুটেজগুলো তো কারোর কাছে নেই, এবারে সমস্তটাই মানুষজন দেখতে চায় যে কিভাবে হলো, সেই সমস্তটাই আমি মানে বাড়িতে বসেই এডিট চলছে, আমারও এডিট চলছে, ব্লগ এডিট, এইসবের মধ্যে দিয়ে চলছে। আচ্ছা, একাধারে কিছু মানুষ যেরকম কটাক্ষ করছে, বিভিন্ন প্রশ্ন তুলছে, সেরকম কিছু মানুষ কিন্তু তোমায় প্রচুর ভালোবাসাও দিচ্ছে। আমরা তো সবসময় নেগেটিভ জিনিসটা নিয়ে কথা বলতেই থাকি, তো যারা এই পজিটিভলি তোমার নতুন জীবনটাকে এত ভালোবাসছে, তাদেরকে তুমি কি বলবে? আমি তাদের নতুন করে কিছু শেখাতে চাই না, এটা না নিজেদের মধ্যেই থাকে লড়ার শক্তি। তো আমার লাস্ট এইটুকু সবাইকে বলার যে হেরে যাওয়াটা কোনো সলিউশন নয়, কারণ আমার জীবনটা হয়তো অর্ধেকটা মানুষ জানতো, এখন পুরোটাই মানুষ জানে। তো আমি হেরে যাইনি, কোনো পদক্ষেপেই আমি হেরে যাইনি, সুইসাইড করিনি। তো যাই হয়ে যাক না কেন জীবনে, হেরে গেলে চলবে না, বাঁচতে হবে, একটাই জীবন। সেটা আমি প্রথমে বললাম, একটাই জীবন, বাঁচতেই হবে। সাথে সাথে আরও একটা প্রশ্ন উঠে এসেছে, সেটা হচ্ছে তুমি নাকি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্সিটা নিয়ে কিছুই বলবো না, তার কারণটা হচ্ছে আমার ফার্স্ট প্রেগনেন্সি সমস্তটাই ওপেন ছিল, তো সেই সময় শুটিংও করেছিলাম, কিন্তু তাতে কোনো আমার সমস্যা ছিল না, কিন্তু ওই আমার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমি এবারের প্রেগনেন্সিটা আগে থেকে আমি কাউকে কিছু জানাবো না, ডেলিভারির পরে মানুষ জানতে পারবে। তাহলে কি আমরা তাড়াতাড়ি খুশির খবর পাচ্ছি? সেটা আমি জানি না, তো যবে আফটার ডেলিভারি সবাই সবটা জানতে পারবে। আর আমি প্রেগনেন্ট হয়ে বিয়ে করব না বিয়ে করে প্রেগনেন্ট হব, সে পুরোটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। কারণ সে তো শিশু। তোমার এই প্রেগনেন্সি নিয়ে আরও একটা কথা বলেছে, সেটা হচ্ছে জিম ট্রেনারের একটা ভূমিকা। মানে আমার আগের, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি আমি যখন ওই সময়টা আমি একটা জিম করতাম, তো সেই ট্রেনের সাথে বসাচ্ছি মনে করতো আমার সম্পর্ক আছে, আর যেহেতু ও বাচ্চাটা চাইতো না,
তো সেই জায়গা থেকে যখন মানে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হই, ওর ধারণা হয় যে এটা কি করে আমার দ্বারা হতে পারে। তো তখন ওর একটা ধারণা ছিল, সেটা সুপ্ত ধারণা ছিল। পরবর্তীকালে ওর নিজেকে বাঁচানোর জন্য, মানে এগুলো কিন্তু কখনোই কাউকে সোশ্যাল মিডিয়ায় বা ওর বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে বলেনি। এখন যখন এই ফেসে গেছে এবং জিনিসটা যখন সামনে এসে গেছে যে ও বাচ্চা চায় না বা ওর সম্বন্ধে এত কিছু, তো আমি তোমাকে যেটা বললাম যে এবারে তো কিছু গল্প ফাঁদতে হবে, তো এটা গল্পের একটা পার্ট। মানে সেই জিম ট্রেনারকে নিয়েই আর কি এখন সেই গল্পটা ফাঁদছে যে জিম ট্রেনার ভালো বলতে পারে, সে হয়তো জানেই না বিষয়টা। শেষ করব, তোমার নতুন জীবন খুব সুন্দর হোক, তাড়াতাড়ি একজন ছোট্ট সদস্য আসুক, তারপর সেই ছোট্ট সদস্যকে নিয়ে আমরা আবার ইন্টারভিউ নেব। তোমার নতুন জীবন শুরু হয়েছে, সব শেষে দর্শককে কি বলবে? আর এই কাদা ছোড়াছড়ি থেকে বেরিয়ে নিজেকে যেইভাবে তুমি পজিটিভলি রেখেছো, মানে আমার ইন্টারভিউটা আমি জানি যে কতটা পজিটিভ, আমি তোমার থেকে ভাইবস পেলাম। তো তুমি সব শেষে দর্শককে কি বলবে? ওইটাই বলবো, পজিটিভ থাকতে হবে। যে কোনো পরিস্থিতি খুব সাময়িক, লাইফটা একটাই এবং সেটা বাঁচতে হবে। আজকের দিনে ঝড় উঠেছে মানে সেই ঝড়টা সারা জীবন থাকবে এমনটা নয়। সব ঠিক হয়ে যায়, থেমে যায়, নিজেকে বাঁচতে হবে। তুমি খুব ভালো থাকো। উইসপটির সমস্ত দর্শকের তরফ থেকে তোমায় অনেক অনেক শুভেচ্ছা। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে উইসপটিতে।